নমস্কার, আমি ডাক্তার ইন্দিরা দাস। আপনাদের সবাইকে স্বাগত জানাই গল্প কাব্য নামে এই ইউটিউব অডিও বাংলা স্টোরি চ্যানেলে। এখানে আপনারা শুনতে পাবেন আমার লেখা বেশ কিছু গল্পের নাট্যরূপ। আশা রাখছি সংলাপ, আবহ, অভিব্যক্তি প্রকাশে আমার গল্পের সাথে আপনাদের পরিচিতি আরও আনন্দদায়ক হয়ে উঠবে। শুভকামনা রইল। সাথে থাকবেন, পাশে থাকবেন। গল্প কাব্য অডিও স্টোরি চ্যানেলে আজকে শুনবেন গল্প অসমাপ্ত। কলমে ডক্টর ইন্দিরা দাস, অভিনয়ে গার্গী সেন, মৌসুমী নায়ক, সোমা আচার্য ও শুভজ্যোতি। সাউন্ড এডিটিং ও ক্রিয়েটিভ মৌনব। সামগ্রিক ব্যবস্থাপনা এম সঞ্জয়। ফ্রেন্ড রিকোয়েস্টটা আসবেই বুঝতে পেরেছিল সূর্যতপা। ভদ্রলোক বেশ কিছুদিন ধরেই তার সমস্ত পোস্ট ফলো করছেন। ফেসবুকে গানের গ্রুপটাতে কোনো এক বন্ধুর পোস্টে গান নিয়ে কমেন্টটা করেছিল সূর্যতপা। উচ্ছ্বসিত প্রশংসায় মুখর হয়ে উঠেছিলেন অশোকেন্দু মুখার্জি। তাদের কলেজের ইউনিয়নের পুরনো ছবিতে ভদ্রলোক কমেন্ট করলেন। দুই বিনুনি ছিপছিপে সূর্যতপাকে ঠিক চিনে ফেললেন। কবছর হলো একাই জীবন কাটাচ্ছেন সূর্যতপা। মন্দ লাগছিল না ফেসবুকে সমমানসিক কোনো মানুষের প্রশংসা পেতে। একাকিত্বটা অবশ্য ইচ্ছাকৃত। শঙ্করের সাথে ডিভোর্সটা হয়ে যাওয়ার পর সে ঠিক করে নিয়েছিল অফিসের কাছাকাছি ফ্ল্যাটটাতে থাকবে। বাপের বাড়ি উলুবেড়িয়া ফিরে যাওয়ার কোনো মানে হয় না। ডেলি প্যাসেঞ্জারই করা তার পক্ষে সম্ভব হবে না। এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার পর বাবা একটু গম্ভীর হয়ে চুপ করে গেলেও মা দুশ্চিন্তার পাহাড় মাথায় নিয়ে এসে বসে পড়েছিলেন। মাঝের মধ্যেই বলতেন, কি যে বলছিস তুই বাবা? এমনি করে একা থাকতে পারবি নাকি তুই? তা আবার বাড়ি থেকে এতটা দূরে। জীবনে অফিস করাটাই কি একমাত্র জরুরি ব্যাপার? কিছুদিন বাড়িতে থাক, তারপর না হয় রাতুলের বাবা মায়ের সঙ্গে কথাটা তুলবো। আরে বাবা, ছেলেটাকে তো অল্প বয়স থেকেই জানি পড়াশোনায় দুঃখর অমন একটা ছেলে। কি করে যে বিদেশে চাকরি করতে গিয়ে এমন মেমকে বিয়ে করে বসলো কে জানে বাবা। খুব হয়েছে, বছর ঘুরতে না ঘুরতেই সে হাওয়া হয়ে গেল। জানিসই তো তোর বাবার বন্ধু মনোহর বাবু আর রুমা বৌদি বড় সাদাসিধে ভালো লোক। তোকে তো ছোট থেকেই খুব পছন্দ করে বৌদি। মায়ের এসব কথা থামিয়ে দিয়ে সেদিনই বলে দিয়েছিল সূর্যতপা সে কবে আবার বিয়ে করবে, আদৌ করবে কিনা বা কাকে করবে। এবার সেটা তার উপরেই ছেড়ে দেওয়া হোক। আপাতত সে শান্তি চায়। একা থাকতে তার কোনো অসুবিধে হবে না। পুরুষ বা নারী সঙ্গ কোনোটারই একান্ত প্রয়োজন তার জীবনে এক্ষুনি নেই। তপার মনোভাব দেখে মা বিরক্ত হলেও তপার হয়ে সায় দিয়েছিলেন তার দাদার বউ লিপি, একটি স্কুলের ইংরেজি শিক্ষিকা। তপার চেয়ে বছর খানেকের বড়। শাশুড়িকে বুঝিয়েছিলেন, থাক না মা, ওর মতো করে কিছুদিন। অনেক তো ঝড় গেছে ওর। এখন কিছুদিন না হয় নিজের সঙ্গে নিজের দিন কাটা। তাছাড়া এখন দিল্লি, মুম্বাই সব জায়গাতেই একা থেকে মেয়েরা চাকরি বাকরি করছে। কলকাতাও পিছিয়ে থাকছে না। তপার ফ্ল্যাটটা মাল্টি স্টোরির বিল্ডিংয়ে। সিকিউরিটি 24 ঘন্টা নিরাপত্তার দায়িত্ব নিয়ে দেখাশুনো করে। কমলা মানে তপার মা সব শুনে টুনে চুপ করে গেলেও পরে গজগজ করছিলেন। সূর্যতপার বাবার কাছে একান্তে বলেছিলেন, চালাক মেয়ে তো, এভাবেই ননদ কাঁটা সরালো। আর সূর্যতপার একমাত্র দাদা সৌরনীল বাড়ির বিশেষ কোনো ব্যাপারে সাথে পাঁচে থাকেন না। অফিসের কাজ সামলাতেই দিনের একটা বড় অংশ নিয়ে নেয় সে। বোন তপার ডিভোর্সটায় সে একটু কষ্ট পেয়েছিল ঠিকই। শঙ্করকে তো সম্বন্ধ করে দেখে শুনেই পছন্দ করা হয়েছিল। দু বাড়ির মধ্যে বেশ একটা মাখো মাখো ভাব তৈরি হতে শুরু করেছিল বিয়ের পরে। অথচ এমন একটা ব্যাপারে বৈষম্য তৈরি হবে কে জানতো? জানতো বোধহয় শুধু শঙ্কর নিজেই। মানুষটাকে ফুলশয্যার রাতে সূর্যতপার বেশ লেগেছিল। একটা মেয়েকে সিঁদুর পরিয়ে ঘরে এনেছি বলে প্রথম সুযোগেই তার শরীরটার উপর প্রভুত্ব ফলাতে হবে, এই ব্যাপারটা তার স্বামীর মধ্যে ছিল না। সত্যি তো, কোনো রকম মানসিক সংযোগ স্থাপন ছাড়াই যারা শারীরিক মিলনের জন্য ব্যগ্র, সেই রকম জীবনসাথীর সাথে কি
কোনোদিন কোনো কেমিস্ট্রি তৈরি হয়, কিন্তু তৈরি হতেই পারল না কেমিস্ট্রিটা। হানিমুনের পরেও যখন নানা অছিলায় বউকে আদর টাদর করতে অনীহা দেখাতো শঙ্কর, তখন একমাত্র বৌদিকে এই কথাটা বলতে পেরেছিল সূর্যতপা। লিপি তখন ইয়ার্কি করে কথাটা ঘুরিয়ে দিয়েছিল আর বলেছিল, তোর তো বাবু বরাবরই সেন্সিটিভ ইন্টেলেকচুয়াল লাইফ পার্টনার পছন্দ, কিছুদিন যেতে দে, ভদ্রলোক আগে তোকে অ্যাসেস করে নি তোর শরীরে কোন কোন পার্ট বিশেষ আকর্ষণীয়, তারপর দেখবি হামলে পড়েছে নিজেই। লাজুক হেসে সরে গিয়েছিল তপা, কিন্তু সেই বৌদি মাসখানেক পরে ব্যাপারটা সম্বন্ধে ডেকে জিজ্ঞাসা করল তপাকে। তপা ততদিনে খানিকটা বেহায়ার মতো বরকে কাছে টানানোর চেষ্টা করতে শুরু করেছে। লোকে বলে তার চেহারাটা সাদামাটা হলেও একটা মিষ্টি লাবণ্য আছে। 5-4 উচ্চতায় 55 কিলো শরীরটা নানাভাবে আয়নায় ঘুরিয়ে ফিরিয়ে দেখে সে তেমন খুঁত খুঁজে পায়নি, বরং নতুন শাটিনের গোলাপি নাইটিতে বেডরুমের নরম আলোয় বেশ মোহময়ী লাগত তার নিজেকে। সুডৌল নিতম্ব, সুগঠিত স্তন, সবটাই তো উপেক্ষা করার মতো নয়। সেদিন বহু প্রচেষ্টার পর শঙ্করের শরীর জেগে উঠেছিল ঠিকই, কিন্তু কি এক কারণে তার পুরুষাঙ্গ কিছুতেই সাড়া দিল না। এইভাবে 1 রাত, 2 রাত, রাতের পর রাত কেটে যাওয়ার পর একদিন সূর্যতপা তাকে চেপে ধরেছিল। হ্যাঁ, শঙ্কর নিজের সম্বন্ধে এই ব্যাপারটা আগে থেকেই জানত, কিন্তু তার বন্ধু বান্ধবরা বলেছিল বিয়ের পর বউয়ের শরীরে হাত রাখলে আপনি সব সমস্যা মিটে যেতে পারে। লিপি সব কথা জানবার পর শাশুড়ি আর নিজের স্বামীকে জানায়। সৌরনীল তো একেবারে আকাশ থেকে পড়েছিল। এমন সুন্দর খেলোয়াড়ের মতো ছেলেটার চেহারা, স্টেট লেভেলে ক্রিকেট টিকেটও খেলেছিল তো। তবে কি সেই সময় কোনো আঘাতজনিত কোনো দুর্ঘটনা? সূর্যতপার মা কমলা হতাশ হয়ে খানিক কান্নাকাটি করলেন। ছেলের বউ বাচ্চা কাচ্চা যাতে না হয় তার জন্য মাসের বড়ি খাওয়ার ব্যবস্থা করে নিয়েছে এরা, কিন্তু মেয়েটার ঘরে নাতিপুতির মুখ তিনি কোনোদিনই কি দেখে যেতে পারবেন না? পাশাটা তখনই বদলে গেল। শঙ্কর ব্যাপারটা সম্পূর্ণ অস্বীকার করল, দোষ দিল সূর্যতপার উপরে। কলেজের কোনো প্রাক্তন প্রেমিক, কোনো বয়ফ্রেন্ডের সাথে সে নাকি এখনো সম্পর্ক রেখে চলেছে, তাই স্বামীর ডাকে সাড়া দিতে বউয়ের অনীহা। মাসের 4 দিন ছাড়াও হরদমই মাথা ব্যথা, জ্বর, পেট ব্যথা ইত্যাদি শরীর খারাপের অজুহাত চলতে থাকে তপার। এড়িয়ে যায় শারীরিক মিলনের সমস্ত চেষ্টা। বিরক্ত হয়ে পড়েছে শঙ্কর। ধৈর্যের বাঁধ বেঁধে কতদিন আর বরদাস্ত করা যায় এইসব? বরদাস্ত করতে হলো না তাকে বেশি দিন। বিয়ের 7 মাসের মধ্যে বাপের বাড়ি চলে এসে ডিভোর্স ফাইল করল সূর্যতপা। ভীষণ অবাক লেগেছিল যখন 2 পরিবারের মিটিংয়ের দিনটায় একের পর এক মিথ্যে কথাগুলো বলছিল শঙ্কর। আলাদা হয়ে যাবার পর নিজেই নিজের কাছে বেশ কিছু প্রশ্ন রেখেছে সূর্যতপা। কোনটা বেশি হতাশ করেছে স্ত্রী হিসেবে তাকে, স্বামীর অক্ষমতা নাকি মিথ্যাচারিতা? আচ্ছা, যদি বিয়ের পরপরই জানিয়ে দিত তাকে শঙ্কর এই গোপন রহস্যটার কথা, তাকে কি ক্ষমা করতে পারত তপা? এমনিতে তো সে নিজেকে বেশ উদার মনোবৃত্তির মানুষ হিসেবে গণ্য করে। এমন একটা ব্যাপার যার জন্য মানুষটা দায়ী নয়, সেটা কি ক্ষমা করা যেত না? শরীর তার ক্ষুধা তৃষ্ণা মেটাতে চায় প্রিয় মানুষের সংস্পর্শে এসে, কিন্তু শুধু সেইটুকু কি দাম্পত্য জীবনের মূলধন? একে অন্যকে বুঝতে শেখা, বিশ্বাসভাজন হয়ে ওঠা, দুঃখ সুখের পথ হাতে হাত রেখে পেরোনো, এই যাত্রার নামই তো সফল বিবাহিত জীবন। হতাশা আসতো খানিকটা, তবু কোনো বড় ডাক্তারের কাছে, দরকার হলে কলকাতার বাইরেও শঙ্করকে দেখাতে নিয়ে যেতে পারত সূর্যতপা। কিন্তু না, মানসিক ব্যবধান, অবিশ্বাস, তার নিজের দোষ খালনের চেষ্টায় স্ত্রীর চরিত্রের প্রতি এত কটু ইঙ্গিত, এইসব সূর্যতপার নজরে বড্ড নিচে নামিয়ে দিয়েছে শঙ্করকে। তপা তাও সামলে উঠেছিল তাড়াতাড়ি। আলাদা ফ্ল্যাট বাড়িটায় উঠে গিয়ে উৎসুক আত্মীয় স্বজনদের অনেকাংশেই সে এড়িয়ে যেতে পেরেছে। ঘনিষ্ঠ সহকর্মী 2-1জনকে ঘটনাটা জানালেও
অবাঙালি বেসরকারি সংস্থায় এ ব্যাপার নিয়ে মাথা ঘামাবার লোক খুব কম। সূর্যতপার দিনগুলো তাই চাকরি করে, বই পড়ে, গান শুনে, কখনো সপ্তাহান্তে উলুবেড়িয়া ঘুরে এসে বেশ নিস্তরঙ্গ স্বস্তিতে কেটে যাচ্ছিল। কিন্তু অশোকেন্দু মুখার্জির আইডেন্টিটিটা একবার দেখে নিতে হবে। লোকটি সাহিত্য গান বাজনা বোঝেন, সেটা তার পোস্ট দেখে, কমেন্ট পড়ে বোঝা যায়। অথচ আজকাল ফেসবুকেও এমন সব ব্যাপার চালু হয়েছে যে সাবধানে থাকতে হবে। এই তো সেদিন অফিসের ঋদ্ধিমা বলছিল কিভাবে একটি মেয়ে তার বন্ধু হয়ে যাবার পর প্রায় প্রতিদিন রাত বাড়লে চ্যাটে ডাকতে শুরু করছিল। সন্দেহ হওয়াতে একদিন সে বসে মেয়েটির প্রোফাইল খুব ভালো করে স্টাডি করেছে। নিজের বরকে ব্যাপারটা বলাতে তার বরও বলেছে, যেভাবে তোমার সাথে চ্যাট করার জন্য সময়টা বেছে নিয়েছে আর যে ধরনের আলোচনায় সে আগ্রহী, তা দেখে আমি অন্তত ধরে ফেলতে পারছি যে এই সো কল্ড মেয়ে আসলে পুরুষ। ব্লক হিম রাইট অ্যাওয়ে। এই সমস্ত ব্যাপার একটু সতর্ক করেছে সূর্যতপাকে। অশোকেন্দু মুখার্জি কিন্তু কলকাতারই অধিবাসী। সূর্যতপার চেয়ে প্রায় 15 বছরের বড়, মানে 50-এর কাছাকাছি তার বয়স। পরিবারের কারো ছবি কেন তার প্রোফাইলে নেই জিজ্ঞেস করতে বিপত্নিক হওয়ার ব্যাপারটা বললেন অশোকেন্দু। প্রায় বছর 8 আগেই কোনো এক অ্যাক্সিডেন্টে স্ত্রী ও বছর 14-15 ছেলেকে হারানো নিয়ে একটু লজ্জাই পেয়েছিল সেদিন চ্যাট করতে করতে সূর্যতপা। নিজের জীবনে একবার বিশ্বাসঘাতকতার মুখোমুখি হলে সব মানুষকে কি সন্দেহের চোখে দেখতে হবে? আর কোনোদিন এই ব্যাপারটা নিয়ে কোনো প্রশ্নই সে করেনি। নিজের কাছে সে প্রতিজ্ঞা করল, অসমবয়সী বন্ধুত্ব বেশ এগিয়ে চলল। পথের পাঁচালীতে দুর্গার বয়স কত ছিল, অথবা ফেলুদার গল্পের ইংরেজি ট্রান্সলেশন পড়ে ভাষার স্বাদ পাওয়া যায় কিনা, সবই আলোচনা চলত তাদের। মতানৈক্য যে হতো না তাও নয়। সূর্যতপা একদিন ভারতীয় সঙ্গীতের অসামান্য পরিধির কথা তুলতে বিটোফেন, মোজার্ট নিয়ে খুব একচোট আলোচনা করে ফেললেন অশোকেন্দু। নানা তুলনামূলক বাকবিতণ্ডায় প্রায় রাত 1:30 বেজে গিয়েছিল সেদিন। রেগেমেগে একটু রূঢ়ভাবেই বোধহয় কথাগুলো লিখে ফেলেছিল তপা। পৃথিবীর সব বিষয়েই আপনার জ্ঞান সবচেয়ে বেশি, আপনার মতামতে চূড়ান্ত সত্য, এই কথাটা আপনাকে বলল কে? শুভরাত্রি না বলেই পরস্পরের থেকে বিদায় নিয়েছিল ওরা। দিন 2 পর সূর্যতপা আবিষ্কার করল শুধু রাতে ডিনারের পরে নয়, দিনভর বারবার নিজের মোবাইল থেকেও সে ফেসবুকের চ্যাটবক্স চেক করে চলেছে কোনো কারণে। কিছুদিন পর আর না পেরে ভদ্রলোককে ফেসবুকে আবার সক্রিয় দেখে হাই দেয়ার বলে ওপেনিং করে ফেলেছে তপা। অল্প বিরামের পর স্বাভাবিকভাবে চ্যাটে লিখতে শুরু করেছেন ভদ্রলোক। এবারে ক্ষমা চেয়ে নিল চটপট সূর্যতপা। একে বয়সে খানিকটা বড়, তার উপরে দুঃখী মানুষ, এভাবে কথা বলাটা বোধহয় তার উচিত হয়নি। একা মেয়ের প্রোফাইল দেখলেই অনেক পুরুষ সামলে পড়ে, উপযাজক হয়ে আলাপ করে, কিছুদিন পর ন্যাকা ন্যাকা কথা বলতে থাকে। কিন্তু অশোকেন্দু অমন পুরুষ মানুষ নয় বলেই মনে হয়। তাছাড়া সমমানসিক বন্ধু আজকাল পাওয়াই ভার। তাই বন্ধুত্বের সঠিক ইকুয়েশনের থেকে তাকে হারাতে চায় না তপা। মাপ চাওয়ার পর কিন্তু প্রায় সঙ্গে সঙ্গেই জবাব এলো, মিটমাটের কম্পেনসেশনটা দেবেন কিভাবে? লিখে ফেলেছে উৎসাহের এই রে, আবার কিছু উল্টোপাল্টা লিখে ফেললি তো সে, ভাবল তপা। ফর সাম রিজন আই ডোন্ট হ্যাভ দ্য টাইম টু মিট ইউ, বাট আই হ্যাভ অ্যানাদার রিকোয়েস্ট। অ্যাকসেপ্ট মি টুডে অ্যাজ ইউর ফ্রেন্ড প্লিজ। তাছাড়া আজ থেকে আমরা আপনি সম্বোধনটা বিসর্জন দিই। ওহো, এই ব্যাপার? সত্যিই তো চ্যাটেই এত গল্প চলতে থাকে যে অশোকেন্দু ফ্রেন্ড রিকোয়েস্টটা যে কবে থেকে অপেক্ষা করছে তা খেয়ালই করতে পারেনি তপা। তবে বয়সে অত বড় মানুষটাকে তুমি সম্বোধন করতে একটু অসুবিধে হবে বই কি। রিকোয়েস্টটা রাখবে কিনা ভাবতে না ভাবতেই শেষের কবিতার কয়েকটা লাইন এসে হাজির। লাইন কটা পড়ে লিখে ফেলল তপা। মুখস্থ রেখেছ নাকি রচনাবলী হাতে নিয়ে চ্যাট করতে বসেছ? এবার অনুরোধ এলো ফোন নাম্বারটার জন্য।
সূর্যতপা আড্ডার মুডে দিয়েই ফেলল মোবাইল নাম্বারটা। ফোনটা তাড়াতাড়ি এলো। আষাঢ়ের মেঘের মতো মধুর গম্ভীর গলার স্বরে শেষের কবিতাটি খানিকটা পাঠ করে শোনালেন অশোকেন্দু। নিঃশব্দে শুনল সূর্যতপা। স্পিকারে রাখা মোবাইলটার সামনে হাততালি দিতেই হালকা একটু রোম্যান্টিক মেজাজে শুভরাত্রি বলে ফোন কেটে দিলেন অশোকেন্দু। পরদিন চ্যাটে তার বরাতে ভূয়সী প্রশংসা জুটল আবৃত্তির জন্য। রোববার বাপের বাড়ি যাবে তপা। আগের থেকেই বলে রাখল সে ফেসবুকের বন্ধুকে। বারবার ভুল বোঝাবুঝি হওয়া খুব অপছন্দ তার। বৌদি ব্যাপারটা শুনে মুচকি হেসে বলল, ভালোই তো। পুরুষ নারী সম্পর্কের মধ্যে প্লেটনিক সম্পর্ক তো আজকাল বেশিরভাগ ক্ষেত্রে ইমাজিনই করা যায় না। লোকটা যে গায়ে পড়ে তোর বাড়ি খুঁজে হাজির হতে চাইছে না, যখন তখন চ্যাটে হাজিরা দিতে না পারলে তোকে পার্সোনাল প্রপার্টি ভেবে ঢঙ্গের অভিমান শুরু করছে না, এটাই আশার ব্যাপার। তবে বন্ধুত্ব জিন্দাবাদ। তবে হৃদয় সম্পর্কের ব্যাপারে 10 বার ভেবে এগোস তপা। তপা বলল, ধুর, ওসব ব্যাপারে লোকটার ইন্টারেস্ট থাকলে এতদিনে হাব ভাব ধরে ফেলতাম না আমি। ব্যাপারটা ওদিকে যাবেই না। আমার চেয়ে বয়সে বড় হলে কি হবে, মেঘে মেঘে বেলা তো আমারও কম হলো না। তাছাড়া ঘর পোড়া গরু আমি বৌদি, সিঁদুরে মেঘ দেখলে তো দৌড়ে পালাই। তবু মনে মনে একটু খুশি হলো লিপি। নিঃসঙ্গ তপার একাকিত্ব সে নিজে স্বীকার করে না ঠিকই, কিন্তু সমবয়সী মন আর শরীর দিয়ে নিজের মতো করে তাকে বুঝতে কি আর পারে না লিপি? ফোন টোন কমই চলে, চ্যাটবক্সেই আলোচনা এত কিছু থাকে যে ফোনে কথোপকথনের প্রয়োজনটা কম মনে হয়। তাছাড়া ওরা দুজনেই লেখালেখি ভালোবাসে। তবে দেখা সাক্ষাৎ করার সময় অশোকেন্দুর আর হয়ে ওঠে না। ডিভোর্সি শোনার পর থেকে সে মানুষটা কিন্তু সূর্যতপার পুরনো ক্ষত স্থান রোগড়ে রুধিরাক্ত করে তার জীবনের সবচেয়ে যন্ত্রণার রহস্য জানার জন্য উত্ত্যক্ত করেননি। তপার জীবনের পরবর্তী অধ্যায়ের প্ল্যানিং জানতে চাওয়ার তেমন কোনো উৎসাহ নেই অশোকেন্দুর। তিনি যেন অতীত পেরিয়ে এসে বর্তমানেই শুধু বেঁচে থাকতে চান। এই নির্ভার সম্পর্কে সূর্যতপারও বিশেষ আপত্তি নেই। তার ভালো লাগে মার্জিত মানুষটাকে। অশোকেন্দুও তাকে খুব পছন্দ করেন। সে বুঝতে পারে আজকাল তার শরীর ভালো না থাকলে অথবা অফিসে বসের সাথে মনোমালিন্য হলে তার লেখার ঢঙেই বুঝে যান অশোকেন্দু। তেমনি কখনো ডিনারের পর অশোকেন্দুকে তপা লিখে পাঠায়, টেন্ডার ইজ দ্য নাইট অ্যান্ড হ্যাপলি দ্য কুইন মুন ইজ অন হার থ্রোন। রাতের জ্যোৎস্নার ভেতর থেকে জবাব আসে, জানো সূর্যতপা, টেন্ডার ইজ দ্য নাইট একটি বিখ্যাত নভেলের নামও বটে। স্কট ফিটজেরাল্ড কাহিনীটা লিখেছিলেন। এক মনস্তত্ত্ববিদ আর তার রোগিণীর সাথে সম্পর্কের উপর ভিত্তি করে। গল্পে মহিলা পরে তার স্ত্রী হয়েছিলেন। আলোচনা চলে, অথচ প্রয়োজনীয় ব্যবধানটুকু দুটি মানুষ অতিক্রম করে না। তপাকে কিন্তু কখনোই ছোট নাম ধরে ডাকে না অশোকেন্দু। তোমার পুরো নামটাই যে ফ্যান্টাস্টিক সূর্যতপা। ইউ ওয়ার্শিপ দ্য সান গড। আমার অধিকার কি এমন শক্তিতে ভরপুর নামখানাকে ছেঁটে কেটে খেলা করার? কথাগুলো একটু ধোঁয়াশা ঠেকলেও বেশ লাগলো সূর্যতপার। তুমিও তো তোমার নামে চাঁদ ফুল জ্যোৎস্নায় মাখামাখি হয়ে রয়েছ। অশোকেন্দুকে বলে তপা, এখন না তো চাঁদ দেখি না কোনো ফুল। এক সূর্য তপস্বিনীর মনের খবরাখবর নিয়েই দিন কাটে আমার, জানো না? একটু হেঁয়ালি মিশিয়ে ঠাট্টা করেন অশোকেন্দু। হেসে ওঠে তপাও। দিন কেটে যায়, সম্পর্কটা বিশেষ কোথাও এগোয় না। এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজনও বোধ মনে করেন না দুজনেই। তবে কিছুদিন আগে অশোকেন্দুর প্রোফাইল ছবিটা বদলাতে বলেছে সূর্যতপা। বোধহয় 10-12 বছরের পুরনো ছবি। কোনো হিল স্টেশনে বেড়াতে গিয়েছিল ওরা। পাহাড় দেখতে দেখতে কেউ বোধহয় পেছন থেকে ডেকেছিলেন অশোকেন্দুকে। অল্প মুখ ঘুরিয়ে তাকিয়েছে সে, এক মাথা চুল হাওয়ায় এলোমেলো, একজোড়া বুদ্ধিদীপ্ত চোখ জ্বলজ্বল করছে, অল্প হাসির আভাস ঠোঁটের কোণে।
আর ডান হাতের সিগারেটটা মুখে স্পর্শ করাবে কিনা ভেবে উঠতে পারছে না। ওরকম উত্তম মার্কা ছবি তুলতে গিয়েছিলে কেন শুনি? লিখে পাঠালো একদিন তপা। মনে মনে বলছিলাম, যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায়, ভালো মন্দ মিলায় সকলই, এবার পূজায় তারে আপনারে দিতে চাই বলি। বাহ, পাহাড়টা কি শিলং পাহাড় ছিল? প্রশ্ন পাঠালো তপার কিবোর্ডের অক্ষরমালা। না না, যতদূর মনে পড়ছে ঘাটশিলার ফুলডুংরি পাহাড় ছিল ওটা। তবে আবৃত্তির রোগটা তো আমার বহুদিনের। এরকম সব জায়গায় পৌঁছলে সেটা রে রে করে তেড়ে আসে। অশোকেন্দুর কথার ভাবসাবে আপন মনেই হেসে ফেলল সূর্যতপা। বেশ তো, না হয় এরকম একটা সুন্দর কবিতা পাঠ করে আমায় ফোনে অডিও মেসেজ করে পাঠালে তুমি। আসছে শুক্রবার আমার জন্মদিন, জানো তো? জবাব এসে গেল, হ্যাঁ দেখেছি মুখ বইতে তোমার জন্মের তারিখটা। আমার শরীরটা কিছুদিন ভালো যাচ্ছে না, কাজের চাপও পড়েছে, তবু তোমার উপহার আমি পাঠাবো, ভালো থেকো। এই দিয়ে সেদিনের কথোপকথন শেষ হলো। এবার জন্মদিন পালন করতে কদিনের ছুটি নিয়ে বাবা মা দাদা বৌদির সঙ্গে মুকুটমণিপুর ঘুরতে গেল সূর্যতপা। ইচ্ছে করেই ল্যাপটপ সঙ্গে নিয়ে যায়নি সে। অকাজে মত্ত থাকবে তাই জন্যই তো যাওয়া। দিন সাতেকে ট্রিপ শেষ করে ফিরে এসেই অনেক কাজ ঘাড়ে চাপল। অফিসের কাজ শুধু নয়, নিজের ফ্ল্যাটটা বাসযোগ্য করে তুলতেও তো সময় দিতে হয়। সবাই মিলে বেড়ানোর সময় ভালোই কেটেছে। তবে একজনের ভয়েস মেসেজে আবৃত্তি শুনে শুধু ধন্যবাদই পাঠানো হয়েছে, আড্ডা হয়নি অনেকদিন। স্নান টান সেরেই মোবাইল খুলে কবিতাটা আরেকবার শুনে ফেলল তপা। ভারী গলার আওয়াজে পুরুষালী ব্যারিটোনের স্নিগ্ধ মাধুর্য, অসাধারণ সুন্দর আবৃত্তি। এবার পুরো শেষের কবিতাটি পাঠ করে পাঠিয়েছেন অশোকেন্দু। একটু খবর নেওয়া যাক মানুষটার। বেড়ানোর গল্প শোনাবে তপা। আজ ছুটি নিয়েছে সে, কাল থেকে আবার অফিসের চাপ। ল্যাপটপটা টেনে নিয়ে তপা বুকের তলায় বালিশ গুজে ফেসবুকে টাইপ করল অশোকেন্দু মুখার্জি। একবার নয়, বেশ কয়েকবার। কিন্তু কালো টেকো হাসি মুখ গোমরা অজস্র অশোকেন্দু পর্দায় এসে হাজির হলেও ঘাড় ফিরিয়ে মুচকি হাসির মানুষটাকে আর দেখা যাচ্ছে না। তাকে কি ব্লক করলেন অশোকেন্দু? রাগ হলো একটু তপার। অথচ বেড়াতে যাওয়ার আগের চ্যাটের কথাবার্তাগুলো বেশ দেখতে পাওয়া যাচ্ছে চ্যাট বক্সে। তারপর অবশ্য এক লাইনও আর লেখেননি মানুষটা। তপা ফ্যামিলির সাথে বেড়াতে যাচ্ছে তাই পারফেক্ট জেন্টলম্যানটি নাক গলিয়ে বিরক্ত করেননি। কিন্তু মুখ বইয়ের অশোকেন্দু মুখার্জি কোথায় গেল? একটু অবাক হয়ে মোবাইলে নম্বরটা খুঁজে ফোন করলো তপা। নম্বরটি অস্থায়ী রূপে কাজ করছে না। মাথা ব্যথা হয়ে গেল তার শুনতে শুনতে। অভিমান হলো, রাগ হলো, বিরক্তি এলো, তারপর এলো চিন্তা। যাওয়ার আগে শুনে গিয়েছিল যে শরীরটা খুব একটা ভালো ছিল না অশোকেন্দু, কিন্তু এখন সে ভদ্রলোকের খবর নেবে কি করে? একটা মানুষের অস্তিত্ব শুধুমাত্র কম্পিউটার স্ক্রিনে আর ফোনের গলার স্বরেই রয়েছে এতদিন। সেই ব্যাপারটা এতদিন বোধগম্যই হয়নি সূর্যতপার। খবর একটা এলো, শনিবার দুপুরেই ফোনটা এলো তার কাছে। অশোকেন্দু মুখার্জির বাড়ির কেয়ারটেকার ভদ্রলোক বাড়ির ঠিকানাটা দিলেন। অশোকেন্দু অসুস্থ, তাকে একবার দেখতে যেতে তিনি অনুরোধ করলেন। লাউডন স্ট্রিটটা খুব একটা দূরে নয়। বাড়ির নম্বর মিলিয়ে ঠিক জায়গায় এসে ট্যাক্সিটা ছেড়ে দিল সূর্যতপা। পুরনো দিনের বাড়িটার সবগুলো ঘর ব্যবহার হয় বলে মনে হয় না। বাইরের স্নো সেম বেশ কিছু বছর করানো হয়নি। গাড়ি বারান্দার তলায় অ্যাম্বাসাডার যেটা দাঁড়িয়ে, তারও যত্ন আত্মি নেই। লোকটা তো 50-এর কোঠায় বয়স বলেছিল। তাহলে এমন প্রাচীন যুগে বসবাস কেন? দরজার বেল টিপেও বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো। ব্যাগে করে পছন্দের ডার্ক চকলেট এনেছে তপা। গল্প করতে করতে খাওয়া যাবে বেশ। প্রথমবার দেখাশুনোয় আর কি বা উপহার নিয়ে আসা যায় সে ভেবে পায়নি। আজ মোবাইলে তোলা মুকুটমণিপুরের কিছু ছবি চা খেতে খেতে দেখাবে সে।
ভালো করে দেখা যাবে অশোকেন্দুর বইয়ের কালেকশন আর সেই কম্পিউটারটা, যেটা তাদের দুজনের মধ্যে সেতু বন্ধন সৃষ্টি করেছে। তপা আজ একটা হলুদ শাড়ি পরে এসেছে। বন্ধুরা বলে সূর্যের মতো রং শাড়িটাতে সূর্য তপাকে দারুণ ব্রাইট দেখায়। শোনা যাক আজকে অশোকেন্দু কি বলে। এত কিছু ভাবতে ভাবতে ভেতরে পায়ের শব্দ এগিয়ে আসছে। পাজামার গেঞ্জি পরা একজন আধবুড়ো মানুষ দরজা খুলেই কি করে যেন তপাকে চিনে ফেললেন। আসুন তপা দিদিমণি, সাহেবের সঙ্গে আপনার দেখা করাটা বড্ড জরুরি। একাই থেকেছেন এতগুলো বছর, কিন্তু এ সময়ে একজন কেউ আপন এসে না দাঁড়ালেই নয়। আসুন, উপরের ঘরে নিয়ে যাই আপনাকে আমি। ব্যাপারটা ঠিক কি ঘটেছে তা বোঝার চেষ্টা করতে করতে পুরনো দিনের উঁচু সিঁড়িগুলো চড়ে দোতলার প্রথম খোলা ঘরটায় ঢুকলো সূর্যতপা। আধ ভেজানো দরজাটা খুলে একটা বেশ বড় ঘরের মাঝখানে এসে হাজির হলো সে। এক কোণে একটা তেপায়া টেবিলের ওপর মান্ধাতা আমলের একটা গ্রামাফোন রাখা রয়েছে। অন্য দেওয়ালটা জুড়ে বইয়ের আলমারি। সবকিছু এত পুরনো আর ধুলোয় ঢাকা যে সূর্যতপার একাধবার মনে হচ্ছিল যে কোমরে কাপড় গুঁজে পরিষ্কার করতে লেগে যাই। দেওয়ালের ব্লো আপে যে মানুষটা একমুখ ঝকঝকে হাসি নিয়ে তাকিয়ে রয়েছে, তারই তো ঘাড় ঘোরানো আধখানা মুখচ্ছবি ফেসবুকে দেখেছে তপা। সুদর্শন মানুষ, হয়তো এখনো তেমনটাই রয়েছে, কিন্তু লোকটা কোথায়? বিরাট ঘরটার একদিকে বড় একটা পুরনো দিনের খাটের দিকে এগিয়ে চলল গেঞ্জি পাজামা পরা সেই পথপ্রদর্শক। সাহেব বোধহয় ঘুমিয়ে পড়েছেন দিদিমণি, ভালো নেই তো খুব একটা, বলেই লোকটা ঘর থেকে বেরিয়ে গিয়েছে। সেটা টের পায়নি সূর্যতপা। কিন্তু এ কি শুয়ে রয়েছে এখানে চোখ বুজে? চোখ বলতে শুধু একটাই চোখ দেখা যায়। অন্য অক্ষি কোটরটা প্রায় শুকিয়ে ভেতরে ঢুকে গিয়েছে। প্রায় সারা মুখটাই বিভৎসভাবে পোড়া। কুঁচকানো গালের চামড়ায় বটের ঝুড়ির মতো অসংখ্য ভাঁজ। মাথার চুল বা ভুরু কোনোটাই নেই। দুহাত বুকের উপর রাখা, তাতেও অজস্র জায়গায় ঝলসে যাওয়ার যন্ত্রণার ইতিহাস। কোমর থেকে পা অবধি যেভাবে ঢাকা, মনে হয় না এই মানুষ খুব একটা চলাফেরা করতে পারে বলে। কাছের টেবিলে ল্যাপটপ, চশমা, এছাড়া কিছু বই। একটা দমচাপা গন্ধ চারিদিকে। একটাও জানালা খোলা নেই। খাটের ছত্রির একপাশে ঝুলন্ত মাকড়সার ঝুলটা মুখ ভেঙাচ্ছে নাকি সূর্যতপাকে। নিস্তব্ধ মানুষটার কদর্য মুখটা দেখতে দেখতে গলার কাছে কি যেন দলা পাকিয়ে উঠছে ক্রমশ তপার। ঢিমে বিকেলের আলোয় সে দেখতে পেল লোকটা ঢোক গিলতে চেষ্টা করছে। সরু উঁচু কণ্ঠার হাড়টা কি বিভৎসভাবে ওঠানামা করছে। প্রচন্ড কষ্টে খানিকটা লালা গিলতে পারল মানুষটা। বাকিটা কষ গড়িয়ে পড়ল বালিশে, আর হাপুরের মতো ওঠাপড়া করতে লাগলো পাতলা আধময়লা ফতুয়ার নিচে কঙ্কালসার বুক পেট। আর দাঁড়াতে পারল না সূর্যতপা। এই কোন অশোকেন্দু? এমনটা তো কোনো দুঃস্বপ্নেও তাকে কল্পনা করে উঠতে পারেনি তপা। মুখে আঁচল গুঁজে উল্টো দিকে দৌড়ল তপা। কিভাবে, কখন যে সে অতগুলো সিঁড়ি ভেঙে নেমে এসেছে তার নিজেরও খেয়াল নেই। একটা প্রচন্ড গা গুলানো ভাব নিয়ে দৌড়তে দৌড়তে বড় রাস্তায় পৌঁছে ট্যাক্সিতে উঠে লজ্জা ভুলে হাউ হাউ কান্নায় ট্যাক্সিওয়ালাকে অবাক করে ফেলেছে সূর্যতপা। যতক্ষণে সে বাড়িতে পৌঁছেছে ততক্ষণে কয়েকটা মিসড কল বোধহয় আসছিল মোবাইলটায়। ফ্ল্যাটে ঢুকে দরজা বন্ধ করে কাঁধের ব্যাগ ছুঁড়ে ফেলেই বাথরুমে ঢুকে শাড়ি ব্লাউজ সব শুদ্ধ সাওয়ারের নিচে বসে পড়ল তপা। কোনো খবর আর আসেনি দিন দুয়েক। 3 দিনের দিন এক অ্যাডভোকেট ফোন করে দেখা করতে চাইলেন তপার সঙ্গে। এলোমেলো লোকের সাথে দেখা করতে মানা করে দিয়েছেন বৌদি। কিন্তু এই লোকটা অশোকেন্দুর নাম বলল। নিজের ফ্ল্যাটে নয়, অফিসের কাছে কফি শপে দেখা করলো তপা।
অশোকেন্দু মুখার্জি আনকন্ট্রোলড হাই প্রেশারে আক্রান্ত ছিলেন বেশ কিছুদিন। 2টি কিডনির ফেলিওরে ভুগছিলেন। অবশেষে ডায়ালিসিসও আর কাজ দেয়নি। শরীরে ইউরিয়া ক্রিয়াটিনিন জমতে জমতে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল। শেষ কদিন প্রায় কোমায় পড়েছিলেন ভদ্রলোক। কাপড়ের ফ্যান্সি মেটেরিয়ালের নিজস্ব ফ্যাক্টরি ছিল ওনার। একসময় অনেক এক্সপার্ট সাপ্লাইয়ের কাজ পেতেন। আসানসোলে ওনার ফ্যাক্টরি আর বাড়ি কাছাকাছি ছিল। কিভাবে কি করে কার শত্রুতায় এক রাতে কারখানায় আগুন লেগেছিল বুঝতে পারেননি অশোকেন্দু। ফোন পেয়ে নাইট স্যুট পরেই ঘুমন্ত স্ত্রী আর ছেলেকে বাড়িতে রেখে বাইরে থেকে গডরেজের অটোলক দরজা টেনে দিয়ে তিনি কর্মস্থলে দৌড়েছিলেন। কর্মচারীদের প্রচেষ্টা সত্ত্বেও অনেকটা লোকসান হয়ে গিয়েছিল। দমকলের লোকেরা এসে আগুন নেভাতে ব্যস্ত হয়ে পড়েছিল। সেখানেই সে রাতে ঘন্টার পর ঘন্টা কেটেছে অশোকেন্দুর। অনেক পরে একসময় ফ্যাক্টরি থেকে বেরিয়ে এসে নিজের কোয়ার্টারের দিকে তাকিয়ে ভীষণ চমকে উঠেছেন তিনি। আগুনের লেলিহান শিখা কখন এদিকে ওদিকে ছড়িয়ে পড়েছে টের পাওয়া যায়নি। সেই রাতে ঘুমন্ত অবস্থা থেকে জেগে উঠলেও আগুনের মধ্যে দিয়ে মেন দরজার কাছাকাছি পৌঁছে উঠতে পারেনি তার স্ত্রী পুত্র। পাগলের মতন বাড়ির কাছাকাছি পৌঁছে সবার হাত ছাড়িয়ে দৌড়ে ভেতরে ঢুকতে গিয়েছিলেন অশোকেন্দু। বাঁচাতে পারেননি ওদের। আগুন দয়া করেনি অশোকেন্দুকে। বিশ্রীভাবে প্রায় 50% পোড়া শরীর নিয়ে বহুদিন হাসপাতালে থাকতে হয়েছিল তাকে। কাগজপত্র দেখিয়ে ভদ্রলোক জানালেন যে বসত বাড়িটা অশোকেন্দু একটি অনাথালয় বানানোর জন্য দান করে গিয়েছেন। কাগজে কলমে সূর্যতপাকেই অনুরোধ জানিয়ে গিয়েছেন সে ব্যাপারে দেখাশুনো করবার জন্য, আর রেখে গেছেন তারই নামের নিজের কিছু ব্যাংক ব্যালেন্স। কি বলবি বুঝতে পারছিল না সূর্যতপা। খানিকটা যন্ত্রের মতো ঘাড় নাড়িয়ে সম্মতি দিয়ে দিল সে। গত কদিন ধরে কিছু ভাববার ক্ষমতা যেন তার মন থেকে লোপ পেয়েছে। আশাহত না আশা ভঙ্গ, কোনটা তাকে এমন একটা অবস্থায় এনে ফেলেছে মানসিকভাবে তা সে নিজেই বুঝে উঠতে পারছে না। অথচ অশোকেন্দুর দোষ কি সত্যিই দেওয়া যায়? তিনি তো কোনো মিথ্যা পরিবেশন করেননি সূর্যতপার সামনে। গত কমাসের দিন আর রাতগুলো রঙিন আলোতে সাজিয়ে দেখতে শুরু করেছিল বোধহয় তপাই। আর অশোকেন্দু জীবনের সেই সায়ান্নে পৌঁছে যাচ্ছিলেন খুব দ্রুত ও নিশ্চিতভাবে। তা তিনি জানতেন। ছলনা নয়, শুধু আগত মৃত্যুর চিন্তা আর একাকিত্বকে দূরে রাখার চেষ্টা করতে করতে পেয়ে গিয়েছিলেন একজন মনের মতো মানুষের সন্ধান। যদিও বড্ড বেশি দেরি হয়ে গেছে তখন। পরদিন রবিবার, তাও তপা বাপের বাড়ি গেল না। অফিসের কাজের চাপে রচিলা করল। সারাটা দিন ধরে পুরনো চ্যাটবক্সের কথোপকথন পড়তে পড়তে হঠাৎই মনে পড়ল মোবাইলের অডিও মেসেজ। তপার জন্মদিনে অশোকেন্দুর পাঠানো প্রথম ও শেষ উপহারের কথা। তোমারই যা দিয়েছিল সে তোমারই দান, গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়। হে বন্ধু, বিদায়।